স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। প্রায় 2.5 ঘন্টা টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। এতে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামী মানুষ। ঢাকায় ভোর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারায় বৃষ্টি চলে সকাল 7:30 পর্যন্ত। রাস্তায় পানি জমায় কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বেশি পানি জমে কারওয়ান বাজার এলাকায়। এছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, তেজতুরি বাজার, বংশাল, বকশীবাজার, 7 রাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে। পানি জমায় বিভিন্ন রাস্তায় এক পাশ দিয়ে গাড়ি চলতে দেখা গেছে। এদিকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে বন্যা প্রসঙ্গ। দেশে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি 26 জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছে 6 লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় 10 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে 140টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারের বন্যায় কৃষি খাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দর্শক, কুমিল্লায় এখনও পানিবন্দী শত শত পরিবার। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী শাকিল মোল্লার কাছে। শাকিল, কুমিল্লা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবেন। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে। কি পরিস্থিতি এবং ত্রাণ তৎপরতার ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু কুমিল্লার পানি নামতে শুরু করেছে। ক্রমেই কিন্তু পানি নামছে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে আজকে রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, সকালের দিকেও কিছুটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি যেন কুমিল্লার বন্যা কবলিত এলাকা আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে সকালের পর থেকে কুমিল্লার গুমতির নদীর পানি কিন্তু কিছুটা বেড়েছে। কুমিল্লার বুড়বুড়িয়া অংশে, যে অংশে বাঁধ ভেঙে পানি প্রবাহিত হয়েছিল বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, ওই অংশে কিন্তু পানি প্রবাহের পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে। তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। যেই গ্রামগুলো থেকে পানি নেমে গিয়েছে সেই গ্রামগুলো কিন্তু বিধ্বস্ত অবস্থায় সৃষ্টি হয়েছে। অন্যদিকে মনোহরগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু পানি কমার প্রবণতা অনেকটাই কম। আমরা দেখেছি যে লাকসাম এবং মনোহরগঞ্জে এখনো শত শত পরিবার পানিবন্দী হয়ে আছে। তারা তাদের নৌকা ছাড়া কিন্তু তাদের বাসা বাড়িতে প্রবেশ করতে পারছে না। অনেকে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়ি করতে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু রোগবালাইয়ের প্রাদুর্ভাব শুরু হয়েছে। আজকে লাকসামের এবং মনোহরগঞ্জ এলাকায় কুমিল্লা স্বাস্থ্য সেবা দিতে দেখেছি। পাশাপাশি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়াও কিন্তু একইভাবে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। আর ত্রাণ তৎপরতার কথা যদি আপনাকে জানাই, ত্রাণ তৎপরতা কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে অব্যাহত রয়েছে। তবে মনোহরগঞ্জের কিছু এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানোর খুব প্রবণতা খুব কম। আমরা জানতে চেয়েছিলাম ওই এলাকার যারা আছে তাদের কাছে, তারা যেমনটি জানিয়েছেন যে শুরু থেকে যেমনটি বলছিলেন যোগাযোগ ব্যবস্থা আর অপ্রতুল, সড়কগুলা আসলে
বিচ্ছিন্ন হয়ে আছে, যে কারণে ত্রাণ নিয়ে এই স্বেচ্ছাসেবীরা এখনো কিন্তু ওই এলাকাগুলোতে পৌঁছতে তাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, পাশাপাশি এই ক্ষতবিক্ষত রাস্তাঘাট সহ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই দৃশ্য কিন্তু দৃশ্যমান হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। দর্শক, আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানছিলাম। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। পানি কমায় জনজীবনে স্বস্তি ফিরলেও ভেসে গেছে পুকুরের মাছ ও রোপা আমন। বিপাকে পড়েছেন খামারিরা। শুকিয়ে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন, চলাচলের রাস্তা ভেঙে গেছে, বেড়েছে দুর্ভোগ। তলিয়ে গেছে জেলার ১,৫১৬টি মৎস্য খামার এবং ৬,৭২৭ হেক্টর রোপা আমন। এতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন হবিগঞ্জের কৃষক ও মৎস্য খামারিরা। শুধু মানুষ নয়, জেলার প্রায় ২০০ গবাদি পশু ও ২৭,০০০-এর বেশি হাঁস মুরগির ক্ষতি হয়েছে। অধিকাংশ হাঁস মুরগি এখন পানি নামার পরে আপনার মারা যাচ্ছে বিভিন্ন রোগে। চিকিৎসা করতে পারি না এই পানির জন্য। আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না, আমরা রাস্তা অনেকগুলো জায়গা ভেঙে গেছে। সরকারের কাছে আমার জোর আবেদন যেন আমাদের এই রাস্তাটা সরকার যেন মেরামত করে দেয়। ব্যাংক ও বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে ধান ও পুকুরে মাছ চাষ করছিলেন অনেকেই। ভয়াবহ এই বন্যায় সব হারিয়ে এখন দিশেহারা সবাই। আমার বন্যা পানিতে আমার সর্বমোট ১ কোটি টাকার মাছ গেছে। আমি ২০ লাখ টাকা ঋণ আনছি। ২৫০-৩০০ গ্রাম ওজনের মাছ, সব মাছ গেছে, একটা মাছও নাই। বিরাট লস। প্রায় ১৬ লাখ টাকা এখান থেকে রেনার গাছ থেকে আনছি। রেনার সাফে আমি দেশ থেকে করে দিব। কখন পুনরায় দেওয়া বাড়িতে আমরা গড়তে ক্ষমতা তো আমরা নাই। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা কৃষি অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরকে বলেছি, তারা আমাদেরকে যে তালিকা দিবেন ওই তালিকার আলোকে আমরা মন্ত্রণালয় বরাবর লিখব এবং মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বাসন এবং এই ক্ষতি যাতে তারা কাটিয়ে উঠতে পারে ওই জন্য ওনারা আমাদেরকে যেসব প্রণোদনা দিবেন আমরা অতি দ্রুত বিতরণ করে দিব। বন্যায় ভেঙে গেছে জেলার ৬টি ব্রিজ ও বিভিন্ন এলাকার রাস্তা। দীপ্ত বার্তাকক্ষ। ২০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেরির চালা এলাকায় ওই কারখানার শ্রমিকরা গেটের সামনে অবস্থান নেয়। শ্রমিকরা জানায়, গতকাল তারা ৯ দফা দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। দাবি আদায় না হয় আজ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ওভারটাইম প্রদান, বছরে ৩টা ইনক্রিমেন্ট প্রদান, রাতে নারীদের কাজ না দেয়া সহ ২০ দফা দাবিতে গেটে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী, বিজিপি ও পুলিশ বাধা দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেনি। গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত। এছাড়া গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাভার ও আশুলিয়ায় ৭৫ জন আন্দোলনকারীকে গুলি করে মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিশ্চয়তায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক প্রকল্পের কাজ। আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই সড়ক প্রকল্পের ঠিকাদার, প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশের বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, ভারতীয় ঋণে ভারতের স্বার্থে নির্মিত এই প্রকল্প থেকে খুব কম সুবিধা পাবে বাংলাদেশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বাংলাদেশে ভারতের অর্থায়নে চলা বেশ কিছু প্রকল্প সংশ্লিষ্টরা ভারতে চলে গেছেন। তেমনি একটি আশুগঞ্জ আখাউড়া সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে আশুগঞ্জ পর্যন্ত 50.8 কিলোমিটার সড়ককে সরকার 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেয় 2017 সালে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ ও দুই দেশের মধ্যে চলাচল বৃদ্ধি করা। 5,791 কোটি টাকা খরচে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। আর ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী তাদের দেশের ঠিকাদার নিয়োগ দিতে হবে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের শতকরা 65% ভারত থেকে কিনতে হবে। বিশ্লেষকদের মতে শুধু ঠিকাদার নিয়োগ বা পণ্য কেনা নয়, অবৈধভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ ও এই প্রকল্পের যাবতীয় সুবিধা ভারতের জন্য করা হয়েছে। আখাউড়া যেখান থেকে যে ইন্ডিয়ান যে ইয়ারা চলে গেল, কন্ট্রাক্টর শুধু যায় নাই, 20,000 ওয়ার্কারও গেছে। দিস ওয়ার্কার্স আর ডেইলি ওয়ার্কার, ওরা কিন্তু এখান থেকে ওই যে কাজ করে ওই পারে চলে যায়, বুঝতে পারছেন? এটা হলো 20,000। তো এই যে ট্রানজিটটা যেটা যাবে আসবে কলকাতা পেট্রাপোল হয়ে এবং আমাদের পদ্মা ব্রিজ হয়ে ঢাকা হয়ে আখাউড়া হয়ে আগরতলা যাবে, এইটা হলো ট্রানজিট রুটটা। 2025 সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে, তবে হঠাৎ করে কাজ বন্ধ থাকায় এই সড়ক পরিণত হয়েছে নরকে। ড্রেনেজ ব্যবস্থাও হয়ে পড়েছে বিকল। এই রাস্তাটা নিয়ে এসে আমরা যেভাবে আছি মনে জাহান্নামে আছি, আমরা চলতে আর ফিরতে পারতেছি না, কত কষ্ট হইতেছে। অনেক মানুষের ঘাড় ভেঙে দিতেছে, হাত ভেঙে দিতেছে, পা ভেঙে দিতেছে, প্রত্যেকদিন নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তার কাজ কি হবে, কিভাবে হবে এটা আমরা জানি না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। আবার কবে কাজ শুরু হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত শতকরা 50% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর, এবার বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর জানাবো। টেস্টে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার রেকর্ডের সামনে এখন বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে করতে হবে 143 রান। হাতে আছে 10 উইকেট। প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে আজকে শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। দেখতে পাচ্ছি যে অসাধ্য সাধন করত সাধনের পরিবার। আপনারা জানেন যে খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়ন 30 লাখ থেকে কোটি টাকা, এই নানাবিধ সমস্যার বিষয় নিয়ে সাধন চন্দ্রের যে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র, তার বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি শিরোনাম করা হয়েছে শিল্পাঞ্চলে শুরু যৌথ বাহিনীর অভিযান। শেখ হাসিনার সঙ্গে হত্যার আসামি সামন্ত লাল, ডক্টর সামন্ত লালকে আসামি করা হয়েছে, এই বিষয়ে এখানে শিরোনাম করা হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো শিরোনাম করা হয়েছে সেনা বিজিবি মোতায়েন, বহির্বিভাগ চালু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়ে এই প্রতিবেদনটি। পাশাপাশি শিরোনাম রয়েছে শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস, সরকারি অর্থ অপচয়, 15 বছরে 51,000 কোটি টাকার 82টি প্রকল্প, 38টির কাজ শেষ। এটি একটি বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তায়, এটি আরেকটি প্রতিবেদন রয়েছে। এবং স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ, এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে দৈনিক প্রথম আলোতে। এবার আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে গাজীপুর সাভারে শতাধিক গার্মেন্টসে বিক্ষোভ। পাশাপাশি শিরোনাম রয়েছে পদ্ধতি নির্ধারণে কমিটি, সম্পদের হিসাব না দিলে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা। আপনারা জানেন যে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের এখন থেকে সম্পদের হিসাব দিতে হবে, সেই বিষয়টি রয়েছে এই প্রতিবেদনে। পাশাপাশি রয়েছে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গতকাল আপনারা জানেন প্রধান উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের যে সাক্ষাৎকার, সেই বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম করা হয়েছে 23 প্রকল্পে বড় কাটছাট, এটি একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি রয়েছে সীমিত আকারে ইনডোর আউটডোর সেবা চালু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই বিষয়ে প্রতিবেদন। পাশাপাশি আরেকটি প্রতিবেদন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, বিদেশে পাচার হওয়া $100 কোটি ফিরিয়ে আনা হবে।
এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরেও একটি বিশেষ প্রতিবেদন, বিদেশি অর্থ সম্পদের সন্ধানে চিঠি, পাচারে মন্ত্রী, এমপি, ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী খবর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।